তোমাদের সকলকে আমার আরো একটা নতুন ভিডিওতে জানা হার্দিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমি নবম শ্রেণীর একটা উল্লেখযোগ্য একটা ছোট গল্প ইলিয়াস গল্পটা নিয়ে আজকে আমি একটু ডেমো ক্লাস দিতে চলেছি। যারা ইলিয়াস ডেমো করবেন মনে করছেন তাদের জন্য আজকের এই ডেমো ক্লাসটা যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো কিভাবে এই ডেমো ক্লাসটা করবে তার একটা আমি প্রাথমিক ধারণা দেওয়ার চেষ্টা করছি। ধন্যবাদ স্যার, ধন্যবাদ ম্যাম, আমাকে আমার একটা পছন্দ মতো ডেমো ক্লাসের সুযোগ করে দেওয়ার জন্য। স্যার আমি কি এই কক্ষটাকে কি আদর্শ শ্রেণীকক্ষ মনে করে পড়াতে পারি? ধন্যবাদ স্যার। আচ্ছা, তোমাদের কার কার গল্প শুনতে ভালো লাগে একটু বলো তো। কার কার ভালো লাগে বলো। সবার ভালো লাগে। আজকে না আমি তোমাদের ক্লাসে একটা গল্প শোনাবো। বিষয় হবে বাংলা, এবং আশা করি এই গল্পটা তোমরা যদি শোনো তোমাদেরও জীবন চিন্তা সম্পর্কে বেশ কিছু ধারণা ভুল ছিল সেগুলো পাল্টে যাবে। আচ্ছা, এই ক্লাসে বলো তো কার কার বড়লোক হওয়ার ইচ্ছা আছে? কে ধনী হতে চাও? তুমি ধনী হতে চাও? ও বাবা, প্রত্যেকেই ধনী হতে চাও। একটা জিনিস মনে রাখবে, আজকে তুমি ধনী, কালকে তুমি রাস্তার ভিখারিও হতে পারো। আজকে তুমি ভিখারি, কালকে তুমি রাজ সিংহাসনে বসতে পারো। ঠিক এই রকমই আজকে আমি তোমাদেরকে একটা গল্প শোনাবো। ছিল গরিব, হয়েছে বড়লোক, তারপর আবার হয়ে গেলেন ভিখারি। তো এই যে একটা গল্পটা সত্যি একটা মন ছুঁয়ে যাওয়ার মতো একটা গল্প। আজকের আমাদের যে মূল পাঠ সেটা হচ্ছে ইলিয়াস গল্প। এবার এই ইলিয়াস গল্পের লেখক হচ্ছেন লিউ টলস্টয়। এবার তোমরা এই নামটা কি দেখে বাঙালি নাম মনে হচ্ছে? কার বাঙালি নাম মনে হচ্ছে? নিশ্চয় না, তাহলে বাঙালি নাম নয়। ইনি হচ্ছেন রুশ সাহিত্যের একজন বিখ্যাত কবি। কোথাকার বললাম শুভ? রুশ সাহিত্যের। তাহলে এই লিউ টলস্টয়ের ভাষা তো আমরা বুঝি না, তাই মনীন্দ্র দত্ত এটাকে তর্জমা করেন। এই ইলিয়াস গল্পটা নেওয়া হয়েছে, তাহলে এই ইলিয়াস গল্পটা কোথা থেকে নেওয়া হয়েছে? স্টোরিজ ফর ইয়ং রিডার্স। তো এখানে আমরা বেশ কিছু জায়গার নাম পাবো। আচ্ছা, উফা প্রদেশ, এই উফা প্রদেশ সম্পর্কে কেউ জানো? কারো জানা আছে উফা প্রদেশ কোন দেশে অবস্থিত? বলো, কেউ জানো? হ্যাঁ রিয়া, কি বলছো? রাশিয়া, একদম ঠিক বলেছো। এটা হচ্ছে রাশিয়াতে অবস্থিত। গল্পে আমরা প্রথমেই একটা লাইন পাবো, দেখো এখানে, দেখো দেখতে পাবে বাস্কি বলা হয়। কেউ জানা আছে? জানা নেই? ঠিক আছে, আমি বলে দিচ্ছি। বাস্কির বলা হয় তুরস্কের জনগোষ্ঠী যারা। আমরা এই রাশিয়া প্রদেশের একজন বাস্কির ছিল, তার নাম হচ্ছে কি ইলিয়াস। মোটামুটি তিনটে স্টেপে, গরিব, বড়লোক, ভিখারি, এই তিনটে স্টেপে আমরা পুরো বিষয়টাকে বুঝতে পারি। দেখো, ইলিয়াসের বাবা যখন মারা যায়, ইলিয়াসের বিয়ের সবেমাত্র 1 বছর হয়েছে, তখন তার বাবা তখন মারা যাচ্ছে। তাহলে ক বছর বললাম? 1 বছর। তারপরে আমরা দেখতে পাই যে ইলিয়াস খুব কষ্ট করে, পরিশ্রম করে এবং সে কিছু সম্পত্তি অর্জন করে। তার মানে পৈতৃক সূত্রে যে সম্পত্তিগুলো পেয়েছিল। তো সম্পত্তি বলতে আমরা নর্মালি বুঝি জায়গা জমি, তাই না? কিন্তু এখানে কিন্তু ব্যাপারটা একটু আলাদা। এখানে কিন্তু কোনো জায়গা জমির কথা বলেন। তাহলে কি বলা হয়েছে বলতো? কার কটা ছাগল ছিল, গরু ছিল, ঘোড়া ছিল, এগুলোই ছিল আগেকার দিনের সম্পত্তি। হাসছে কেন? এগুলোর নাম শুনে হাসতে হয়? এগুলোই ছিল একটা সময়ের সব থেকে দামি সম্পদ। কিন্তু আমাদের কাছে হয়তো এখন এগুলো নামূল্য মনে হতে পারে, কিন্তু একটা সময় এগুলোই ছিল সম্পদ। আমরা নর্মালি টাকা পয়সাটা বুঝি, তাই না? জায়গা জমি। তো সে সময় তাদের সম্পত্তি কি ছিল দেখো, ঘটকি ছিল 7, তারপরে গরু আর ভেড়া ছিল। সম্পত্তি রেখে যখন তার বাবা মারা যাচ্ছে, তখন ইলিয়াস 35 বছর পরিশ্রম করলো। ঠিক আছে, 35 বছর পরিশ্রম করে কি করছে? 200 ঘটকি মানে ঘোড়া, আর 150 গরু মোষ, আর 1200 ভেড়া। দেখো, সম্পত্তি তার বাবা এটা রেখে গেছিল, কিন্তু 35 বছর পরিশ্রম করার পর তার এই সংখ্যাটা দাঁড়াচ্ছে। তার মানে কতটা বেড়েছে বুঝতে পারছো? একটা অনুপাত হারে যদি দেখা যায় তো অনেকটা কিন্তু বেড়েছে। তো এই যে ইলিয়াসের এই সম্পত্তি দেখে আশেপাশের লোকজন না তাকে ঈর্ষা করে। তোমাদের এলাকাতেও যদি কেউ যদি হুট করে বড়লোক হয়ে যায়, মানে দীর্ঘদিন ধরে পরিশ্রম করে, তাহলে আশেপাশের লোক হিংসা করে। তার মানে সফলতা সবাই দেখতে পারে না, তাই না? এখানেও কিন্তু ঠিক সেটাই। তো ইলিয়াসের এই সফলতা দেখে আশেপাশে গ্রামবাসীরা হিংসা করতো। তো ইলিয়াসের বাড়িতে যখন অতিথিরা বেড়াতে আসতো, এই লোক সংখ্যা কম হতো তাহলে ভেড়া মারতো, আর যদি বেশি আসতো সংখ্যায় তাহলে ঘটকি মারা হতো। বোঝা গেল কি বললাম? এইভাবে কিন্তু ইলিয়াসের একটা কিন্তু বিশাল সুনাম। কিন্তু
ইলিয়াসের এই সুখ না বেশি দিন টিকলো না। কেন টিকলো না? ইলিয়াসের সন্তান ছিল তিনটে, বড় ছেলে, ছোট ছেলে, মেয়ে। বোঝা গেল? তাহলে ইলিয়াসের মোটামুটি আমরা এখানে জানতে পারলাম তিনটে সন্তান। বড় ছেলেটা যুদ্ধ করতে গিয়ে মরে গেছে, এ মরে গেল। আর ছোট ছেলেটা এমন একটা মেয়েকে বিয়ে করে নিয়েছে, ঝগড়াটে বউ। তোমাদের গ্রামে ঝগড়া শুনতে কার কার ভালো লাগে? দেখবে না, শাশুড়ি বৌমার একটা যুদ্ধ লেগে যায়, মানে একাত্তর পরিবারের সঙ্গে যুদ্ধ লেগে যায়। তো এখানেও কিন্তু আমরা দেখতে পাই যে একটা ঝগড়াটে মেয়েকে বিয়ে করেছে, আর এই মেয়েটা মারা গেছে। তাহলে ইলিয়াসে দেখো তিন ছেলে মেয়ের মধ্যে এটা মারা গেল, এটা মারা গেল, শুধু পড়ে থাকলো এটা, তাই না? তো সে তার এই ছেলেকে তার সম্পত্তির ভাগ দিল, তখন টান করলো। আর কি হলো, ইলিয়াসের সব থেকে যে ভালো ভালো ঘোড়াগুলো ছিল সেগুলো কিরবিজরা চুরি করে দিল। এবার তোমার কিরবিজ হচ্ছে এক ধরনের একটা লুটেরা, এদের কাজ হচ্ছে লুট করা। বোঝা গেল? তাহলে এই কিরবিজরা ইলিয়াসের সব থেকে ভালো ঘোড়াগুলো চুরি করে, এবং চুরি যখন করলো আস্তে আস্তে দেখলাম ইলিয়াসের সম্পত্তিকে টান করলো। তারপরে দুর্ভিক্ষ আসে, মরক লাগে, এইভাবে কিন্তু ইলিয়াসের একটা একটু করে সমস্ত ঘোড়া পশু যেগুলো যেগুলো ছিল সব শেষ হয়ে যায়। তখন ইলিয়াস কি করবে? রাস্তার ফকির হয়ে যায়। ঠিক এই সময় ইলিয়াসের পাশে এসে দাঁড়াচ্ছে কে? তারই এক প্রতিবেশী মোহাম্মদ শাহ। ওই লোকটার খুব ওনাকে দেখে দুঃখ হলো যে একসময় এলাকার সব থেকে সুনামধন্য লোক এবং যার খ্যাতি দেশ বিদেশে ছড়িয়ে গেছিল, সে আজকে রাস্তার ভিখার। তখন মোহাম্মদ শাহ ইলিয়াস দম্পতিকে আশ্রয় দেয়। বোঝা গেল কি বললাম? ইলিয়াস দম্পতিকে যখন আশ্রয় দেয় তখন তাদের বাড়িতে কুমিস, ক্ষেত মজুর ইত্যাদির কাজ করে তারা দিন যাপন করতে লাগলো। ঠিক এমন অবস্থায় মোহাম্মদ শাহের বাড়িতে কিছু অতিথি আছে, এবং এখানে ঘটনা প্রসঙ্গে ওরা জানতে পারে যে ইলিয়াস তাদের বাড়িতে কাজ করে, এবং ইলিয়াসের জীবন কাহিনী শুনে প্রত্যেকে হাসতে থাকে। যখন হাসতে থাকে তখন ইলিয়াসের স্ত্রী জানায় খুব সুন্দর একটা কথা বলেছিল, যেটা মন ছুঁয়ে যাওয়ার মতো একটা কথা। সেই কথাটা হচ্ছে, আমি তামাশা করছি না। দেখো এইটা কোন বিষয়টাকে তামাশা বললো? তার মানে লোকেরা যখন জিজ্ঞাসা করছে যে আপনার আগেকার জীবন আর এখনকার জীবনের মধ্যে পার্থক্যটা কোথায়, তখন ইলিয়াস দম্পতি জানায় যে আমরা এখন সুখে আছি। তো এই কথাটা শুনে অতিথিরা হাসতে লেগেছিল। আর তখনই ইলিয়াসের স্ত্রী প্রতিভা জানিয়ে বলে, আমি তামাশা করছি না, আমি সঠিক কথাই বলছি। আর তখনই ইলিয়াসও কিন্তু তার নিয়ে বলে যে হ্যাঁ, আমরা ঠিকই বলছি। তো এই কথাটা যখন শুনে তখন কিন্তু অতিথিদের মধ্যে একজন মোল্লা ছিল। বোঝা গেল কি বললাম? অতিথিদের মধ্যে একজন মোল্লা ছিল। তখন উনি একটা কথা বলেন যে হ্যাঁ, এটা খুবই একটা জ্ঞানের কথা এবং পবিত্র গ্রন্থে লেখাও আছে। আর এই কথাটা যখন শুনলো তখন অতিথিরা ভাবতে বসলো। এখানে কিন্তু পুরো বিষয়টাকে আমি একটা শর্ট ভিডিওর মাধ্যমে তোলার চেষ্টা করলাম। তো আজকের মতো ভিডিওটা এটুকুই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও।